ভারতবর্ষ এবার পাকিস্তানকে নিয়ে পাল্টা অ্যাকশনের পথে এগোলো। কালকে একটি ভিডিওতে আমি বলেছিলাম এই মুহূর্তে ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম কূটনৈতিক চুক্তি বাতিল করবে এবং আলটিমেটলি পাকিস্তানের যে মানুষ তাদেরকে বোঝাবে আসলে এই ধরনের সন্ত্রাসবাদী আক্রমণের পিছনে পাকিস্তান সেনাবাহিনী জড়িত। এবং ভারতবর্ষ এবার 6 থেকে 7টা এমন পদক্ষেপ নিল, তাও আবার 24 ঘন্টার কম সময়, তা কিন্তু সরাসরি পাকিস্তানের মেরুদণ্ডকে সম্পূর্ণভাবে ভেঙে দিতে পারে। একটা দেশের মেরুদণ্ড কি? একটা দেশের মেরুদণ্ড হলো কূটনীতি। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যদি কূটনৈতিক আলোচনাই আপনি করতে না পারেন, তাহলে আপনি আপনার ভবিষ্যতের দূরদর্শিতাটাকে প্রয়োগই করতে পারবেন না। ভারতবর্ষ এবার একাধিক চুক্তি বাতিল শুধু নয়, পাকিস্তানি কূটনীতিবিদ যারা ভারতবর্ষে এই মুহূর্তে আছেন তাদেরকেও 48 ঘন্টা সময় দেওয়া হলো ভারত থেকে যেন তারা অবিলম্বে দেশে ফিরে যান। অর্থাৎ এটা স্পষ্ট পাকিস্তানের সঙ্গে সরাসরি সংঘাতের পথে হাঁটলো ভারতবর্ষ। কি কি পদক্ষেপ ভারতবর্ষের সঙ্গে নেওয়া হয়েছে? ভারতবর্ষ সকলের আগে সিন্ধু জল চুক্তিকে স্থগিত করেছে। স্থগিত মানে ইংরেজিতে যে শব্দ তাকে বলে সাসপেন্ডেড। অর্থাৎ ভারতবর্ষ এই চুক্তি কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বাতিল করেননি, সাসপেন্ড করেছে। এটাও কিন্তু ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক একটা চাল, যা ভিডিওটি শেষ অবধি যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এই চুক্তি কিন্তু হয়েছিল 1960 সালে। এই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। সে সময় তো ভারতবর্ষ বোঝেনি পাকিস্তান ক্রমেই একটি সন্ত্রাসবাদী রাষ্ট্রে পরিণত হবে। কিন্তু এই চুক্তি কিন্তু 1960 সালে যখন করা হয়েছিল তখন কিন্তু ভারতবর্ষ ভীষণ মাত্রায় উদারতা দেখিয়েছিল। প্রধানত এই অঞ্চলের ওয়েস্টার্ন পার্টের যে অঞ্চল আছে, সিন্ধু সিন্ধু যে নদী, সেই ওয়েস্টার্ন পার্টের 3টি উপনদী ইন্দাস, ঝিলাম এবং চেনাব, এই উপনদীর 80% জল কিন্তু পাকিস্তানে যায় এবং 20% জল কিন্তু ভারতবর্ষ নিজেদের দিকে ধরে রাখে। এই চুক্তি বাতিলের পর মানে স্থগিত করে দেওয়ার পর তারপর কিন্তু ভারতবর্ষ পাকিস্তানকে আর জল স্বাভাবিকভাবে দিতে বাধ্য নয়। এতে কিন্তু পাকিস্তানের প্রায় 10 লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবেন সরাসরি। মনে রাখবেন এখানে 3টি বাঁধ আছে, পাঞ্জাব, কাশ্মীর এবং পার্টিকুলারলি এই অঞ্চলটাকে মানে এই অঞ্চলে ভারতবর্ষগুলো কিন্তু এবার বাঁধের এই যথাযথ প্রয়োগটা করে জল আটকাতে পারে। তবে ভারতবর্ষ কিভাবে পুরো বিষয়টি করবে তা কিন্তু এখন অফিসিয়ালি জানা যায়নি। পার্টিকুলারলি এই নদীর জল কোন কোন অঞ্চলে যেত? পাঞ্জাব, সিন্ধ অঞ্চলে প্রায় 10 লক্ষ যে মানুষ ছিলেন তাদের জীবন জীবিকার প্রয়োজনীয় মাধ্যম ছিল এই সিন্ধু নদীর জল। এবং এই জল যদি পাকিস্তানে না যায় তাহলে পাকিস্তানবাসী সরাসরি পাকিস্তান সরকারকে দায়ী করবেন এবং পাকিস্তান আর্মির এই ধরনের ষড়যন্ত্রের বিপক্ষে মুখ খুলবেন, যা ভারতবর্ষের নিঃসন্দেহে একটা মাস্টার স্ট্রোক। যদিও পরবর্তীকালে পাকিস্তান কি করতে পারে একটু বলে রাখা যাক। পাকিস্তান বড়জোর কান্নাকাটি করতে পারে, পাকিস্তান ইউএনএ যেতে পারে, পাকিস্তান ইন্টারন্যাশনাল কোর্ট অফ লতে যেতে পারে, পাকিস্তান চায়নার কাছে গিয়ে হাত জোর করে বলতে পারে আমাদের একটু জলের ব্যবস্থা করে দিন, না হলে আমাদের জনগণ কিন্তু জল না পেয়ে তাদের জীবনটাই শেষ হয়ে যাবে। কিন্তু ভারতবর্ষ কিন্তু খুব ট্যাক্টফুলি এখানে সাসপেন্ডেড শব্দটা বাতিল মানে প্রয়োগ করেছেন। এটা কিন্তু ক্যান্সেল বাতিল করেনি। যদি ইন্টারন্যাশনাল ল অফ কোর্টে যায় তখন ভারতবর্ষ বলবে সাসপেন্ড করেছি, আমরা দেখি বর্তমান অবস্থা কি আছে, পরবর্তীকালে আমরা খুলবো কি খুলবো না তা দেখা যাবে। ক্যান্সেল করলে কিন্তু ইন্টারন্যাশনাল ল অফ কোর্টে গিয়ে আন্তর্জাতিক শক্তি ভারতের বিপক্ষে একাধিক কথাবার্তা বলতে পারত, যা ভারতবর্ষ কিন্তু সুকৌশলে এড়িয়ে গেছে। অর্থাৎ নিঃসন্দেহে একটি মাস্টার স্ট্রোক, যে মাস্টার স্ট্রোক নিঃসন্দেহে ভারতবর্ষের এই কূটনীতিক যে আসল রূপ তা কিন্তু আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করে। পাশাপাশি পরবর্তী যদি স্টেপগুলো দেখেন তাহলে দেখবেন ভারতবর্ষ আটারি ওয়াঘা যে চেকপোস্ট তা কিন্তু আজীবন মানে একটা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিল। এই চেকপোস্ট কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা জায়গা, যা কিন্তু ভারত এবং পাকিস্তানের যে মিনিমাম ট্রেডগুলো হতো, ব্যবসায়ী যে বিভিন্ন সম্পর্ক বজায় থাকতো, তা কিন্তু এই ট্রেডে মানে এই চেকপোস্টের মাধ্যমেই হতো। এই চেকপোস্ট বন্ধ করে দেওয়ায় পাকিস্তান কিন্তু সব থেকে বেশি সাফার করবে। অন্তত পাকিস্তান ভারতবর্ষের যে ওয়েস্টার্ন পার্ট আছে সেই জায়গাগুলোর অ্যাক্সেস কিন্তু আর কখনোই পাবে না। অর্থাৎ ব্যবসা বাণিজ্যের দিক থেকে ভারতবর্ষ কিন্তু সরাসরি পাকিস্তানকে হিট করলো এবং বুঝিয়ে দিল যদি তোমরা এই ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নাও তাহলে পাল্টাও কিন্তু ভারত সরকার দিতে পারে। সন্ত্রাসবাদ এবং আলোচনা কোনোভাবেই একসঙ্গে হতে পারে না।
পাশাপাশি ইসলামাবাদে আমাদের মানে ভারতবর্ষের যে ডিফেন্স, নেভি এবং হাই কমিশনারের যে একাধিক কর্মচারী ছিলেন তাদেরকেও কিন্তু ভারতবর্ষ ফিরিয়ে আনছে। এই পার্টিকুলার ব্যক্তিগুলো মানে ব্যক্তিরা ভারতবর্ষের যে চাহিদা সেই চাহিদা নিয়ে কিন্তু পাকিস্তান সরকারের সঙ্গে আলাপ আলোচনা করত এবং দুই দেশের মধ্যে লিয়াজো স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিত। এবার এরা যদি ভারতবর্ষে ফিরে আসে তাহলে কিন্তু এই কূটনৈতিক সম্পর্ক আর থাকবেই না এবং ধরেই নেওয়া যায় পাকিস্তানের সঙ্গে আজীবনের জন্য সম্পর্ক ছিন্ন করার পথে ভারতবর্ষ হাঁটছে, যা নিঃসন্দেহে ডিপ্লোম্যাটিক পাল্টা একটি চাল বলে আমার মনে হচ্ছে এবং খুব ভালো একটি চাল। পাশাপাশি পাকিস্তানের যে সকল ব্যক্তিরা ভারতবর্ষে থাকতেন ডিপ্লোম্যাটিক লেভেলে সেই সংখ্যাটা 55 থেকে কমিয়ে 30-এ করে দেওয়া হলো। অর্থাৎ ভারত পাকিস্তানের এই আলোচনার জায়গাটা আস্তে আস্তে সংকুচিত হতে শুরু করেছে এবং আমার দৃঢ় বিশ্বাস যদি 55 থেকে 30 হয় তাহলে কিছুদিনের মধ্যেই হয়তো এই সংখ্যাটা শূন্যতে নিয়ে আসা যাবে। এমনকি ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে পরমাণু অস্ত্র তাদের যে ডাটা শেয়ারিং, এই ডাটা শেয়ারিংটাও কিন্তু বন্ধ করে দেবে। ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি চুক্তি আছে, সেই চুক্তিতে নির্দিষ্ট সময় অন্তর কোন দেশের কাছে কি অস্ত্র আছে তাদের ডাটা কিন্তু একে অপরের সঙ্গে শেয়ার করতে হয়। ঐতিহাসিক এক চুক্তি, একটা অদ্ভুত চুক্তি। আমার কাছে কি সামরিক অস্ত্র আছে আমি পাকিস্তানের সঙ্গে দিনের পর দিন শেয়ার করছি, যদিও ভারতবর্ষ এই হিস্টোরিক্যাল চুক্তিগুলোকে মান্যতা দিয়েছে। ভারতবর্ষ এবার থেকে বলে দিয়েছে এই পরমাণু চুক্তির ডাটা কোনোভাবেই পাকিস্তানের সঙ্গে তারা আর শেয়ার করবে না। পাশাপাশি পাকিস্তানের যে সকল স্টুডেন্ট ভারতবর্ষে এই মুহূর্তে আছেন তাদেরকে 1 সপ্তাহের মধ্যে দেশে ফিরে যেতে হবে। অর্থাৎ আলটিমেটাম 7 দিন। এই 7 দিন পর পাকিস্তানের বিভিন্ন নাগরিক, স্টুডেন্ট হতে পারে, ট্যুরিস্ট হতে পারে, ব্যবসায়ী হতে পারে, যারা ভারতে বিভিন্ন প্রয়োজনে আছেন তাদেরকে 7 দিনের মধ্যে দেশে ফিরে যেতে হবে। এমনকি ভারতবর্ষ এখানে সার্কের যে ভিসা আছে সেই ভিসাকেও ক্যান্সেল করে দিয়েছে। অর্থাৎ নির্দিষ্টভাবে যদি আপনারা দেখেন সার্ক ভিসা এক্সেমশন যে ভিসা, এই ভিসার যে পলিসি সেই পলিসি ভারতবর্ষ আর সমর্থন করছে না। এমনকি সার্কের ভিসা নিয়ে কেউ আর ভারতবর্ষে আসতে পারবে না। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ যা ভারতবর্ষ ডিপ্লোম্যাটিক স্তর থেকে কিন্তু করেছে। অর্থাৎ আপনারা যদি ধাপে 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 সাজান তাহলে বুঝতে পারবেন ভারতবর্ষ চাইছেটা কি। ভারতবর্ষ এই মুহূর্তে পাকিস্তানের মেরুদণ্ডটাকে ভেঙে দিল। ইন্দাস চুক্তি বাতিল, ভারত এবং পাকিস্তানের মধ্যে সব থেকে বড় চুক্তি। এই চুক্তি বাতিলের পর সব থেকে বেশি সমস্যায় পড়বে পাকিস্তানবাসী। দ্বিতীয় যে চুক্তি, কূটনৈতিক সমস্ত চ্যানেলকে ক্যান্সেল করে দেওয়া, কূটনীতিবিদদের ফিরিয়ে আনা, পাকিস্তানের যে সকল কূটনীতিবিদ ভারতবর্ষে আছে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া। এমনকি আরো একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটা আমার মনে হয় তা হলো পাকিস্তানের নাগরিকদের যাদের অলরেডি ভিসা ইস্যু করা হয়েছে তাদেরকে ইমিডিয়েট আকারে ভিসা ক্যান্সেল করা হয়েছে এবং যারা ভারতবর্ষে আছে তাদের ভিসাও 48 ঘন্টার মধ্যে বাতিল করে দেওয়া হবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ পাকিস্তানবাসী ভারতবর্ষে আসুক তা ভারতীয়রা আর চাইছেন না, ভারতবর্ষ চাইছে না। এমনকি ভারতবর্ষের কূটনীতিবিদরা পাকিস্তানে গিয়ে আলাপ আলোচনা করুক সেটাও কিন্তু আর ভারতবর্ষের পক্ষ থেকে চাওয়া হচ্ছে না। অর্থাৎ মেরুদণ্ডটাকে ভাঙার চেষ্টা ভারত সরকার করলো, যা 48 ঘন্টার মধ্যে হয়তো রিফ্লেকশন অনেক বেশি দেখতে পাওয়া যাবে, যা নিঃসন্দেহে এই যে ক্যাবিনেট সিকিউরিটি কাউন্সিলের যে ক্যাবিনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং, ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটির, তারপরে কিন্তু সিদ্ধান্ত হয়েছে। এই মিটিং এর ছবি যখন প্রকাশ্যে এসছে হয়তো আপনারা অনেকেই দেখেছেন, নরেন্দ্র মোদী এই মিটিং এ বিভিন্ন মেন ভূমিকা পালন করেন। উপস্থিত ছিলেন অমিত শাহ, ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর, রাজনাথ সিং। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং। কিন্তু এখানে আরো একটা প্রশ্ন কিন্তু উঠে যায়। কালকে আমি দেখছিলাম ভারতবর্ষের প্রাক্তন কমান্ডার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তারা বলেছেন এই মুহূর্তে পাকিস্তানের ব্রেনে হিট করা উচিত। ঠিক যেখানে ওরা হিন্দু নাগরিকদের মাথায় বন্দুক ধরেছিল সেই জায়গায় পাকিস্তানের মাথায় গিয়ে বন্দুকটা ধরে একদম গুলি চালিয়ে দেওয়া উচিত। কেন এই কথা বলেছেন? বলছে আপনার মেরুদণ্ড ভাঙলেন কিন্তু পাকিস্তানের ব্রেনে গিয়ে গুলিটা কবে মারবেন? অর্থাৎ ইমিডিয়েটলি পাকিস্তানের পিওকেতে 5 কিলোমিটার থেকে 40 কিলোমিটারের ভিতরে ইন্ডিয়ান আর্মি ঢুকুক এবং পিওকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিক। ব্রেনের পাশাপাশি মেরুদণ্ড, এই দুটো জিনিসই যদি একটি নাগরিকের না থাকে তাহলে একটি মানুষ উঠে দাঁড়ানোর ক্ষমতাটাই থাকবে না, যা পাকিস্তানের প্রতি এই মুহূর্তে ভারতের সেনার করা উচিত। এবং আমার মনে হয় ভারতীয় সেনারা কিছুদিনের মধ্যেই এমন কিছু জিনিস করবেন যাতে আন্তর্জাতিক স্তরে হয়তো চমকে যাবে। দিনের পর দিন সন্ত্রাসবাদীদের মদদ দেওয়া,
কোনোভাবেই আর সম্ভব নয়। সন্ত্রাসবাদ আলোচনা কোনোভাবেই একসঙ্গে হতে পারে না। আর যেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই 7 জন সন্ত্রাসবাদীর মধ্যে 4 থেকে 5 জনই পাকিস্তানি, এবং পাকিস্তান থেকে এসেই এরা এই ধরনের নোংরা খেলাটাকে লিড করেছেন, তারপরে অন্তত ভারতীয় হয়ে চুপ করে থাকার জায়গা নেই। সব থেকে খারাপ লাগার বিষয় কি জানেন? তারা ধর্ম দেখে দেখে মেরেছে। যদি তারা মারার আগে আপনার ধর্মটাকে যাচাই করে, তাহলে আপনিও প্রতিবাদ করার আগে আপনার ধর্মীয় আবেগটাকে দূরে সরিয়ে রেখে ধর্ম দেখে দেখেই প্রতিবাদ করুন। এই মুহূর্তে সেটাই প্রয়োজন বলে আমার ব্যক্তিগত অভিমত। তবে পাকিস্তানের মেরুদণ্ড যেভাবে ভেঙে দেওয়া হয়েছে, তারপরেই দেখলাম পাকিস্তানের সেনাপ্রধান পাকিস্তানে ফিরে এলেন। তিনি বিদেশ সফরে ছিলেন, অর্থাৎ অসীম মুনির ফিরলেন পাকিস্তানে। তিনিও যুদ্ধ গন্ধটা হয়তো পেতে শুরু করেছেন। যুদ্ধ নয়, প্রয়োজন সার্জিক্যাল স্ট্রাইক। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা মানে ছুঁচো মেরে হাত গন্ধ করার মতো একটা বিষয়। তো যুদ্ধ প্রয়োজন নেই, এমন কিছু ভারতবর্ষ করুক যা যেন এক ঐতিহাসিক নিদর্শন এবং দৃষ্টান্ত হয়ে থাকে, কারণ এ জিনিস বারবার চলতে দেওয়া যায় না। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।